নমস্কার। রাজ্যের নির্বাচনী প্রচারের ইতিহাসে সবথেকে বড় সম্প্রচার 7টি চ্যানেলের উদ্যোগে কুরুক্ষেত্র মঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই কুরুক্ষেত্র মঞ্চ থেকে আমরা এই 2023 বিধানসভা নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন, যে সকল গণদেবতারা রয়েছেন এবং বিভিন্ন দলের নানা ধরনের আলোচনা, তাদের যে ভাবনা, তাদের যে দৃষ্টিভঙ্গি, গণদেবতার জন্য কি করতে চান ওনারা এই ইলেকশনে বা মসনদ দখল করার পর কারা মসনদ দখল করতে পারে, গণদেবতার সেসব রায় সবকিছু আপনাদের সামনে তুলে ধরেছি। সেরকমই আজকের একটি বিষয় নিয়ে আমরা আবার কুরুক্ষেত্র মঞ্চে রয়েছি। এই বিষয়টি হচ্ছে যে এই যে কোনো ধরনের নির্বাচনকে কেন্দ্র করে যে সকল দলরা এই নির্বাচনী যুদ্ধে সামিল হন, তাদের প্রত্যেক দলের তরফেই রয়েছে নির্বাচনী ইস্তেহার। সেই ইস্তেহারগুলি কতটা বাস্তবায়ন হয় বা কতটা বাস্তবায়িত হয়, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারাই মসনদ দখল করবেন তাদের দ্বারা কি সম্ভব নির্বাচনী ইস্তেহারের প্রত্যেকটা উল্লেখ করা পয়েন্টগুলিকে বাস্তবায়িত করা? এই বিষয় নিয়ে আজকে আমরা কুরুক্ষেত্র মঞ্চে আমরা রয়েছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য মহাশয় এবং সমাজ সচেতক এবং প্রকৌশলী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়। আপনাদের দুজনকেই কুরুক্ষেত্রে স্বাগত জানাই। আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমি বললাম যে নির্বাচনী ইস্তেহার এবং তার বাস্তবায়ন। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রত্যেক কটা সরকার থাকে, যারাই মসনদ দখল করবেন তারা সরকারে বসবেন এবং তাদের পক্ষে কতটা সম্ভব যে সকল নির্বাচনী ইস্তেহারে যে সকল তথ্যগুলি বা যেসব সুবিধাগুলো উল্লেখ করা থাকে, এর মধ্যে এটা কি শুধুমাত্র কি প্রলুব্ধ করার জন্য, নাকি এটাকে বাস্তবায়নেও সেইভাবেই গুরুত্ব দেওয়া হয়? কতটা কি বলবেন বিশ্বজিৎবাবু? আপনার প্রশ্নটার ভিতরে এটা উত্তর লুকিয়ে আছে আমার মনে হয়। আমরা যেটা দেখে আসছি নির্বাচনী ইস্তেহার, আমি যেটা মনে করি ইস্তেহার তো অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস হওয়া, যেটা নিয়ে সবাই একটা বিশেষ করে ভোটাররা এটা আইডিয়া পাবে কোন দলের কি রকমের ইনক্লিনেশন আছে, কি করতে চায় এটা। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বলা যেতে পারে প্রায় 2000 দশক বা আরো আগেও থেকে আছে, এটা ইস্তেহারটাকে আমরা দেখে আসছি বেসিক্যালি একটা বলতে পারেন পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হচ্ছে। আচ্ছা, পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হচ্ছে কিভাবে ভোটারদের অ্যাট্রাক্ট করা যায়। এবং এই অ্যাট্রাক্ট করা এটার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, এটার জন্য কোনো কিছু দায়বদ্ধতা কতটা থাকে এটা আমাদের জানা নেই। লিগ্যালি কতটা টেনেবল এরকম শুনিনি আমরা, লিগ্যালি টেনেবল না খুব সম্ভবত, কিন্তু তৈরি হয় গণদেবতাদের প্রতি দায়বদ্ধতার জন্য। দায়বদ্ধতা, কিন্তু দায়বদ্ধতা থেকে এটা এজ এ টুল হিসেবে ইউজ হতে আমরা দেখেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে ইস্তেহার প্রকাশের সাথে সাথে স্বাভাবিকভাবেই উঠে আসে যে আমাদের বাজেটে কি প্রভিশন আছে, কত টাকার বাজেট, রাজ্যের বাজেট কত টাকার, ফান্ডের কি প্রভিশন আছে, কিভাবে আমি এটা ফিল আপ করবো, এই সম্পর্কে কিন্তু আমরা ইস্তেহারে বা ইস্তেহার প্রকাশের কোথাও কোনো এক্সপ্লেনেশন আমরা দেখতে পাই না এটাতে। মানে কি এটাতে দায়বদ্ধতা এখানে ওরা লিমিট করেছে, এইভাবেই করা হচ্ছে জিনিসটা যাতে ভোটাররা এটাতে অ্যাট্রাক্টেড হয়। বিশেষ করে সব ভোটাররা হবে না, কারণ অনেক ভোটার আজকাল অ্যাকচুয়ালি কি ভোটারদের ভিতরেও অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ যত শিক্ষিত ভোটাররা হচ্ছে না, শিক্ষিত একটা অংশ যত বেড়ে যাচ্ছে, ভোটারদের সচেতনতা যত বাড়ছে, যত কনসাস হয়ে যাচ্ছে, তত ওরা ওইটার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে না। তবুও একটা পার্সেন্টেজ, বিশেষ করে যারা একটু সহজ সরল টাইপ আছে, ওনারা এটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যান। এবং অনেকটা সহজ সরল বলতে কি, মানে একটু পেরিফেরির দিকে যারা আছেন তাদেরকে, মানে সহজ সরল বলতে কি বলছে? সহজ সরল বলতে কি নাকি যা অনেকটা আছে কি দুনিয়া দেখতে দেখতে অনেকে কি হয় বুঝে যায় যে ওদেরকে মানে কোনটা বললে কথা বললে ওরা ফেসবুলোতে নেয় না। আচ্ছা, আর সহজ সরল যারা যেটা বলে এটাকে বিশ্বাস করে ফেসবুলোতে, এর ভিতরে অনেকেই এরকম বিশ্বাস করে করে বিগত বছরগুলোতে মানে ইলেকশন ম্যানিফেস্টো থেকে ওরা এখন আর হয়তো বিশ্বাস করতে আস্তে আস্তে একটু কম করছে, ওদের পার্সেন্টেজটা কমে আসছে যারা বিশ্বাস করে ইলেকশন ম্যানিফেস্টো, একদমই কমে আসছে আমাদের। আর এরকমই ইলেকশন ম্যানিফেস্টো আর এই স্লোগান, অনেকগুলো মেইন স্লোগান, যেমন ধরুন না এই যে আমরা এবার ইলেকশনে খুব চর্চিত বিষয় যেটা এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ইলেকশন ম্যানিফেস্টো সিনোনিমাস বলতে পারেন অনেকটা, দুটোই হচ্ছে ভোটারকে কোনো না কোনো ভাবে অ্যাট্রাক্ট করা। মানে আপনি বলছেন যে অ্যাট্রাকশনের একটা টুলস হিসেবে ইউজ হয়।
কারণ আমরা এই একই জনজাতিদের স্বার্থের জন্য আপনার স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড দেখে এসেছি। এখন এটাকে আরেকটা নাম দিয়ে, একই পারপাস, একই উদ্দেশ্য একই, এবং ইলেকশন ম্যানিফেস্টোর উদ্দেশ্য এবং ওইটার উদ্দেশ্য দুটোটা কিন্তু একদম সিনোনিমাস। কিন্তু আমরা যদি ইলেকশন ম্যানিফেস্টো গুলো দেখি, দেখলে পরে দেখা যাবে এখানে অনেক কিছুই আছে যেটা বাস্তবে কতটা এটা কোনো এক্সপ্লেনেশন যতক্ষণ না দিচ্ছে, এটাকে স্বাভাবিকভাবেই ভোটাররা বিশ্বাস করবে না। এটার বিশ্বাসযোগ্যতা করতে হলে, মানে ক্রেডিবিলিটি অর্জন করতে হলে, পলিটিক্যাল পার্টিগুলোর বাজেট বেসড এটার উপরে এক্সপ্লেনেশন দেওয়া উচিত যে আমরা কোথা থেকে করব এটা। আদারওয়াইজ কি হবে, এটার বিশ্বাসযোগ্যতা স্বাভাবিকভাবেই ইলেকশন ম্যানিফেস্টো থাকছে না এবং দিন দিন আরো কমে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কি, আমরা চারিদিকে এখন দেখছি কিছু কিছু ইনসিডেন্ট আমাদের চোখের সামনে আসছে, যে যেমন ধরুন এই যে শ্রীলঙ্কাতে কিরকম অবস্থা হচ্ছে, মানে এই যে ফ্রি জিনিসের কি হতে পারে এটার ব্যাপারটা নিয়ে। শ্রীলঙ্কাতে আমরা দেখেছি কোথায় গিয়ে জনসাধারণ একদম মানে এমন জায়গায় বাদ ভেঙে গেছে, মানে এত বেশি ইনফ্লেশন এখানে। সিমিলারলি আমরা পাকিস্তানে দেখুন, পাকিস্তানে এখন কি হচ্ছে, পেঁয়াজ 250 টাকা কিলো বিক্রি হচ্ছে, মানে আপনার তেল, সবকিছু জিনিস। কর্মসংস্থানের জন্য যুবকরা অন্য দেশে পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে পাকিস্তানে। হ্যাঁ, এবং ওদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি, সেই মিসম্যানেজমেন্ট, পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট বলা যেতে পারে এই দুটো কান্ট্রিতে যেটা হচ্ছে এটা। তো এই জায়গাতে আমার মনে হচ্ছে যেটা, মানে এটা যত বেশি আমার মনে হয় জনসাধারণ যত বেশি সচেতন হয়ে আসবে, তত বেশি আমাদের পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট গুলো, পলিটিক্যাল পার্টি গুলো আছে, তারা ওই রাস্তায় হবে, ওরা ওই ধরনের মানে হাস্যাস্পদ প্রমিজের দিকে যাবে না এটা ওইটা। এবং এটা আমার মনে হয় আর কি, এটা প্রাথমিকভাবে আসবো। আমরা যাব অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য মহাশয়ের কাছে। এই যে নির্বাচনী ইস্তেহার, যে কোনো দল, বিশ্বজিৎবাবু যেটা বললেন যে অ্যাট্রাকশনের জন্যই ম্যাক্সিমামটা করা হচ্ছে, সেখানে কি এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এগুলি করা যাবে না, বা আমার যেটা দল যেটা চিন্তা করবে বার্নিং ইস্যুস বা সমস্যার সমাধানে সেটাই লিখে দিতে পারবে? কি বলেন আপনি? দেখুন, নির্বাচনী ইস্তেহার বেসিক্যালি হচ্ছে ভোটারদের কাছে যে দলগুলো যায় ভোট চাইতে, তাদের একটা ন্যূনতম রূপরেখা কি তারা আগামী 5 বছরে করতে চায় তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়। এবং এতে অনেক রকম বিষয় থাকে, কর্মসংস্থান থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, স্বাস্থ্যে কি নীতি গ্রহণ করবে, কোন জায়গাগুলোতে প্রায়োরিটি দেবে, এবং কোন বিষয়গুলোকে নতুনভাবে চিন্তা করবে, এই সমস্ত বিষয়গুলো মিলিয়েই হচ্ছে একটা দলের নির্বাচনী ইস্তেহার। সেটা কখনো ভিশন ডকুমেন্ট হিসেবে আসে, কখনো প্রতিশ্রুতি হিসেবে আসে, কখনো ঘোষণাপত্র হিসেবে আসে, নানান দলে নানানভাবে ব্যাখ্যা করে। কিন্তু বিষয়টা মূলত হচ্ছে যে একটা দল আগামী 5 বছর যদি ক্ষমতায় আসে, সে কি করতে চায়, তার প্রায়োরিটির জায়গাগুলো কোথায়, এইগুলো নিয়ে বিশ্লেষণ করাটাই, সংক্ষেপে বিশ্লেষণ করাটাই হচ্ছে নির্বাচনী ইস্তেহার। বাট আপনার যে প্রশ্নটা, যে এইটা মানে কোনোভাবে কোনো কার্ভ করা বা এটাকে আর একটু মানে ইয়ে করে দেওয়া, সংকুচিত করার বিষয় করা যায় কিনা বা করা উচিত কিনা, এখন এটা নিয়ে কিছুদিন আগেই একটা বিতর্ক হয়েছে, জাতীয় স্তরেই বিতর্ক হয়েছে। এটা যে এই নির্বাচনী ইস্তেহারগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে মানে যথেচ্ছভাবে ঘোষণা করতে থাকে, মোটরসাইকেল দেওয়া থেকে শুরু করে, বাইসাইকেল দেওয়া থেকে শুরু করে, মোবাইল টিভি আর মোবাইল যা পারা যায় সবই দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছে। এইটা এক ধরনের প্রলোভন সৃষ্টি করা। সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেক যুবককে একটা করে স্মার্টফোন দেব, এই যে এই ঘোষণাটা, এটা কিসের জন্য, কি প্রমাণ করতে চায়? আজকে যদি দেখা যায় যে যেহেতু এখন বিশেষ করে আমাদের কোভিডকালীন সময়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে করে পড়াশোনাটা অনলাইন হয়ে গেছে। দীর্ঘ একটা সময় কিন্তু বাচ্চারা অনলাইন পড়াশোনা করেছে, অর্থাৎ বাড়িতে বসে ল্যাপটপে অথবা মোবাইলে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছে। তো সেখানে যদি বলা হতো যে ছাত্রদের আমরা বর্তমানে দাঁড়িয়ে একটা স্মার্টফোন দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে গরিব অংশের যারা আছে, যারা ক্রয় ক্ষমতার মধ্যে নেই, একটা স্মার্টফোন কেনার ক্ষমতা নেই, তাকে দেওয়া হচ্ছে, তাহলে এটা বাস্তব। কিন্তু ধারাও হারে যদি একটা নির্বাচনের আগে যদি ঘোষণা করে দেওয়া হয় যে আমরা সমস্ত যুব অংশের মানুষকে আমরা দেবো, একটা স্মার্টফোন উপহার দেবো, তো এইটার তো কোনো অ্যাকচুয়ালি পারপাস আর করছে না, মানে সেই অর্থে কোনো পারপাসে লাগছে না। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে যদি প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমরা প্রত্যেকটা ব্লকে একটা করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবো, তাহলে এটার একটা মানে দাঁড়ায়, মানুষের কাছে এটার একটা গ্রহণযোগ্যতা থাকে। এটা করতে পারুক চাই না
পারুক সেটা পরবর্তী প্রসঙ্গ, কিন্তু এটা একটা বাস্তব দিক থাকে। এই জন্যই আমি বলছি যে কার করার যে বিষয়টা বা এটাকে একটা স্ট্রিনজেন্ট লাইনে আনাটা, এইটা সেই অর্থে আইনি কোনো বিধান এখানে নেই। এখন প্রত্যেকটা রাজনীতি, আমি প্রথমেই বলেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইবে তার যে বক্তব্যটা সেটা মানুষের কাছে নিয়ে যেতে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু কম্পিটিশনের যুগ, যে যত বেশি মানে নিজেদের প্যাকেজিংটা ভালো করতে পারবে ততই জিনিসটা বিক্রি হবে, দ্রব্যটা বিক্রি হবে, অর্থাৎ আমার দলের প্রতি মানুষের আকর্ষণটা বাড়বে। তো প্যাকেজিং এর জন্য এই ধরনের কিছু চটকদারি বিষয় থেকেই থাকে। তো এইগুলোকে এখন ওই বিশ্বজিৎবাবু যে কথাটা বলেছেন যে যারা অভিজ্ঞতা হয়েছে তাদের, তারা এই প্যাকেজিংটা দেখে বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে আমি অভিজ্ঞতার নিরিখে কোন সাবানটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি সেটা দেখে। কিন্তু বর্তমান যুগে হাজারো এরকম সাবান আমার দেশে বাজারজাত আছে। টিভিতে প্রতিদিন এক একটা সাবানের বিজ্ঞাপন করতে গিয়ে নানান লোককে, সেলিব্রিটিকে ব্যবহার করা হচ্ছে, নানান স্টোরি আনা হচ্ছে। এই টিভির বিজ্ঞাপনের যে ফিল্মগুলো, অ্যাডভার্টাইজিং ফিল্ম, এটাও কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে করতে হয়। তো এগুলো করা হচ্ছে, কিন্তু ক্রেতারা কিন্তু যে সাবানটা দেখে মানে ব্যবহার করে অভিজ্ঞ হয়েছেন এবং ভালো লেগেছে সেটাই নিচ্ছে, অন্য সাবানগুলো দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। কিন্তু অনেকেই আছে যারা দেখছে আরে বাবা এটাতে অমিতাভ বচ্চন ব্যবহার করছি সাবানটা, তেলের সাবানটা ভালো হবে, সাবানটা কিনে নিচ্ছে। তো ওই যে ওনার যেটা কথা যে সহজ সরল মানসিকতা, বলতে পারেন আমি সহজ সরলের বিষয়টা আসতে পারে আমার আপত্তি নিয়ে যেতে। তো মুদ্রা বিষয়টা এই যে প্যাকেজিং এর মানে নির্বাচনী ইস্তেহার কোন দল সিরিয়াস ভাবে বলার চেষ্টা করে, কোন দল বা কেউ কোন রাজনৈতিক দল তারা যেটা করে সেটা একটা প্যাকেজিং দেওয়ার চেষ্টা করে, প্যাকেজ দেওয়ার চেষ্টা করে। এবং এটার উপরেও গুরুত্ব থাকে। যেমন ধরুন এই বর্তমানে যে নির্বাচনী ইস্তেহারগুলো ত্রিপুরা বিধানসভা নির্বাচনের উপলক্ষে বেরিয়েছে, একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আমি যতদূর দেখেছি, সেটা হচ্ছে আমরা এই প্রসঙ্গটাতে আসবো। আমি ছোট্ট আরেকটা জিনিস যেটা জানতে চাইছিলাম, যে প্রত্যেকটা রাজনৈতিক দল নিশ্চয়ই তাদের অ্যাম্বিশনটা শুধুমাত্র 5 বছরের জন্য রাখে না। সেইখানে নির্বাচনী ইস্তেহারগুলি যদি সচেতনতার সাথে তৈরি করা হয়, সেখানে কি দলের ভাবমূর্তিটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে না? সেটা কি বলেন আপনি বিশ্বজিৎবাবু? অ্যাকসেপ্টেবল এটা। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, এখানে কাজ যাই করুক, প্রমিস করার সময় ইলেকশনে কেউ কারো থেকে পিছিয়ে আসতে রাজি নয়। এই হচ্ছে মূল কারণটা। আমি না ডিফিটেড হয়ে যাই, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে ভোটারদের সচেতনতা এবং ওদের অ্যাকশন। ওরা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ইস্তেহারের প্রতি প্রলুব্ধ হয়ে ভোটাররা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি গেইন নিয়েছে। এটা এই কারণে পলিটিক্যাল পার্টি কোনো রিস্ক নিতে রাজি নেই। এই হচ্ছে মূল ব্যাপারটা, আমার যেটা মনে হয় এটা। তো এটা হচ্ছে ব্যাপারটা। আসলে কি হয়, ভোটারের সচেতনতা যত বাড়বে, ভোটাররা যত রিয়েলাইজ করবে, একটা ভালো সেকশন অফ ভোটার অলরেডি রিয়েলাইজ করে ফেলেছে, কিন্তু তবু তো একটা পার্সেন্টেজ রয়ে গেছে আমাদের যারা একটু অতটা মানে ওদের কমন সেন্স অ্যাপ্লাই করছে না, বা ওরা অতটা এক্সপোজ না, বা ধরুন বলতে পারেন এতটা ভাবনা চিন্তায় নেই, ভাবনা চিন্তা করে না, ভাবনা চিন্তা করে না। আপনি একটু দেখুন না, আমরা এই যে রেগুলার শ্বাস নিচ্ছি, ছাড়ছি, আমরা শ্বাসের প্রতি কিন্তু ফোকাস থাকে না, কিন্তু ঠিক ফোকাস করি না যে শ্বাসটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা ফোকাস করি এই জিনিসটাতে, তখন আমরা ভালো থাকি, ঠিক কিনা বলুন? তখন সেটা যোগাতে প্রাণায়ামের টার্ন করে। এটা মানে আমাদের চিন্তা ভাবনার ভিতরে, এবং আমাদের শ্বাসটা যেভাবে হয়, আমাদের শ্বাসের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের লাইফস্টাইল এবং আমাদের চিন্তা ভাবনা সবকিছুই, আমাদের হার্ট ফাংশনিং থেকে শুরু করে। প্রসঙ্গটা হচ্ছে এটা, যত ভোটাররা কনসাস হয়ে যাবে, শ্বাসের প্রতি যেরকম কনসাস, সেরকম কনসাস হয়ে যাবে ওরা, তত বেশি নির্বাচনী ইস্তেহারগুলিতে, তত বেশি ওরা অ্যাকচুয়ালি কি ইলেকশনের উদ্দেশ্যটা কি, সঠিক দল নির্বাচন মূলত। কারণ প্রার্থী যেই করুক, তো আলটিমেটলি এটা প্রার্থী নির্বাচন করা দলের কাজ, দল নির্বাচন করা জনগণের কাজ, এটা আমি মনে করি। তাই তো এই দল নির্বাচন, এই নির্বাচনের জন্য সমস্ত রকম কিছু আমরা একটু সিরিয়াসলি চিন্তা করা। যখন আমরা এরকম একটু সিরিয়াসলি চিন্তা করব জিনিসটা, সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পাল্টায়। কিন্তু এটাকে মাথায় রেখে বর্তমান সময়ে কোনটা কি আছে, এটা কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এখানে যেমন ধরুন, আমি এখানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। আমি কলেজে যখন ভর্তি হলাম 1983-তে, স্টুডেন্ট লাইফ কিসে ভর্তি হলাম? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছি। কেন সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি? তখন সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ডিমান্ড, ত্রিপুরাতে চাকরির খুব ডিমান্ড। আমি এসে মাত্র একটা জব পেয়েছি, কিন্তু
কারণ তখন ত্রিপুরাতে জবের খুব ডিমান্ড ছিল। এবার আমার মেয়ে 2 বছর আগে ভর্তি হলো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজে এনআইটিতে, মানে এখন তো এনআইটি নাম হয়েছে। ওকে ভর্তি করার সময় খবর দেখলাম বাজারে কিসের ডিমান্ড আছে, ডিমান্ড আছে কম্পিউটার সায়েন্স। তো ওকে আমি কম্পিউটার সায়েন্স, ফার্স্ট প্রায়োরিটি কম্পিউটার সায়েন্স ও ফার্স্ট প্রায়োরিটি কম্পিউটার সায়েন্স পেয়ে গেছে। এটা আমার ভাইয়ের ছেলে 2 বছর পরে এবারই ভর্তি হলো। ও কিসে ভর্তি হলো? ও খুব ভালো, একটু ভালো রেজাল্ট করেছে, আইটিতে ভর্তি হলো। কি নিয়ে ভর্তি হলো? ও ভর্তি হলো কম্পিউটার সায়েন্স নিয়ে। এবার আমি ওকে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার সময় আমি আর একটু খবর নিলাম সব জায়গায় যে বিভিন্ন রকমের যে আইটি, আর অনেকগুলো আইআইটি আছে, খুব ব্র্যান্ড ভালো ধরনের 4-5টা আইআইটি আছে, যেমন ধরুন না দিল্লি, খড়গপুর, মাদ্রাস, বোম্বে, এরকম কানপুর। তো এগুলোতে খুব টপ, মানে ওইগুলো কম্পিটিশনটা অনেক বেশি। তা আমার এক বন্ধু, ওর ছেলে গুয়াহাটি আইআইটিও র্যাঙ্ক 6-7 এরকম থাকে, ওইখান থেকে ভর্তি হলো। কিসে ভর্তি হলো? ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করলো। তো আমি ও সাজেশন নিলাম আমার ভাইয়ের ছেলের ভর্তির সময়, ও ভালো র্যাঙ্ক ছিল। ও বললো যে বন্ধু আমি যেটা ভুল করেছি এটা করবে না, তুমি ডিরেক্ট কম্পিউটার সায়েন্সে ভর্তি যাও। মানে এইভাবে সাজেশনের কথাটা বলছেন না। এখন পয়েন্টটা হচ্ছে কি, মানে কি আমি এক কনসিয়াস প্যারেন্ট, আমি কি হলো আমি সব খবর টবর নিলাম এক্স্যাক্টলি, মানে সময়ের সাথে সাথে। আমার সময় ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং, এখন কম্পিউটার মানে আপডেট থাকলাম, আপডেট আমি বাজারটা কোনটা ডিমান্ড আপডেট হলাম এবং আপডেটেড হলাম, আপডেট এবং বর্তমান পরিপ্রেক্ষিতে কোন দলটা বেস্ট সার্ভিস দিতে পারবে, এই জিনিসটা বিচার করাই হচ্ছে জনগণের সবচেয়ে বড় কাজ। যে জিনিসটা আমি এখানে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমি করলাম, এই কাজটা জনগণের করা উচিত বর্তমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে, যে কোন দলটা আমাকে বেস্ট সার্ভিস দিতে পারবে। এটা কিসের বেসিসে করবে? এটা বিভিন্ন দলগুলোর পারফরমেন্স। বর্তমান দলে যেমন ত্রিপুরা অর্থনৈতিকভাবে সেন্ট্রাল ডিপেন্ডেন্ট স্টেট, এটাতে আমি কিভাবে পেতে পারি, বর্তমানে কি পেতে পারি, ভবিষ্যতে সবকিছু মাথায় রেখে ইফস এন্ড বাটস, মানে ওই আমাকে বেটার ফিউচার দিতে পারে, ত্রিপুরার ফিউচার, আমার বাড়ির ফিউচার, আমার সন্তানের ফিউচার, সবকিছু বেটার কে দিতে পারে, এই জিনিসটা যার এক্সপেরিয়েন্স অনুযায়ী ও চিন্তা করবে জিনিসটা। বর্তমান ভাইটাল হিসেবে আসবো আমরা আপনার এই প্রসঙ্গটাতে যাব। একটু ছোট্ট করে জানতে চাইবো, এই যে দলের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে যে নির্বাচনী ইস্তেহারের যে বিষয়টা যেটা বললাম আমরা, আপনি কি বলবেন এই বিষয়ে? নিশ্চয়ই নির্বাচনী বা ইস্তেহারটা তো আমি প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে ইন্ডেক্স অফ দ্য পলিটিক্যাল পার্টি, এটা মুখ। একটা রাজনৈতিক দল তার চিন্তা ভাবনা কি, মানে কি দৃষ্টিভঙ্গি নিয়ে সে সরকার গঠন করতে চাইছে, সরকার পরিচালনা করতে চাইছে, এই বিষয়টার একটা গ্লিমস, একটা ঝলক পাওয়া যেতে পারে এই ইস্তেহারে। যে ইস্তেহারটা সবসময় একটু সিরিয়াস নেচারের হওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে জনগণের অ্যাটলিস্ট প্রাথমিকভাবে বিচার করার ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টা তো আলাদা, কিন্তু প্রাথমিকভাবে একটা ইস্তেহারের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ইস্তেহারে যা উল্লেখ করা আছে সেগুলো দেখে সে একটা সাম্যক ধারণা নিতে পারে যে আগামী দিনে এই দলটা যদি সরকারে আসে তারা কি ধরনের ভূমিকা গ্রহণ করবে বা কোন ক্ষেত্রে তারা প্রায়োরিটি দেবে, কোন ক্ষেত্রে তারা অধিক গুরুত্ব দেবে, এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা তো অবশ্যই তৈরি হতে পারে। বাস্তবতা যদি আমরা এটাকে সত্যি সত্যি সিরিয়াস ব্যাপার হিসেবে দেখি আর কি, আর যদি দেখা যায় যে প্রলোভনকারী বা ইয়ে করার জন্য, এলোর করার জন্য যদি এটা করা হয়, তাইলে তো অন্যরকম এটা ওই যে প্যাকেজিং এর ব্যাপারটা চলে আসে, বিষয়টা চলে আসে। আমরা এই আজকের প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ করতেই হবে যে প্রত্যেকটা নির্বাচনী ইস্তেহারে কিন্তু কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হয়। সেইখানে ধরুন এবারের যে দলগুলি নির্বাচনী লড়াইতে নেমে আছেন, সেখানে ধরুন আমরা যদি দেখি যে কর্মসংস্থানের বিষয়ে ওনারা কি বলছেন, কেননা আমার মনে হয় যে নির্বাচনী ইস্তেহারের বিষয়টা নিয়ে যে এতটা ডামাডোল বা এতটা যে আলোড়ন বা এটা কিন্তু আমাদের এই চলতি বছর কিংবা যেটা আছে মিশন ডকুমেন্টস থেকে আমাদের বেশি কনসেনসাসটা বেড়েছে, কারণ বিরোধীরা কিন্তু এই বিষয়ে সবসময় শাসকের বিরুদ্ধে তোপ দেখেছে এই বিষয়টা নিয়ে। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান নিয়ে আমরা যদি ধরি, আমি তিপ্রামথা থেকে শুরু করি, তিপ্রামথা যেটা বলেছে যে 20,000 চাকুরি প্রদান, সরকারি চাকুরি মেনশন করে দিয়েছে। সেইখানে তৃণমূল যে দল লড়াই করছে সেখানে কিন্তু আগামী 5 বছরে 2 লক্ষ কর্মসংস্থানের কথা বলছেন, এবং কংগ্রেস দল 50,000 এবং সিপিএম এর তরফ থেকে কিন্তু 5 বছরে 2,50,000 কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। কি বলবেন অরিন্দম বাবু এই বিষয়টা? হ্যাঁ, এটা সত্যি কথা যে
তীব্রামথা দল প্রথম ইস্তেহার প্রকাশ করেছে এবং তারা ইস্তেহার প্রকাশ করে কিন্তু যে বলেছে সেটা হচ্ছে প্রথম 5 মাসের মধ্যে তারা 20,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং সেটা স্পেসিফিক্যালি গভর্নমেন্ট এবং তারা যেটা চাইবে সেটা ক্লোজিং ডাউন অফ অল পেন্ডিং কি বলে ওটাকে ব্যাকলগস, যতগুলো ডিপার্টমেন্টে যত রয়ে গেছে এখনো ভ্যাকেন্সি রয়ে গেছে সেই ভ্যাকেন্সি গুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করবে। ক্লোজ ডাউন এবং 150 দিন মানে মেনশন করি 150 দিনের মধ্যে 150 দিনের মধ্যে ক্লোজিং অফ অল পেন্ডিং রিক্রুটমেন্ট ইন অল ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট এট দ্য আর্লিয়েস্ট, এটা হচ্ছে যত দ্রুত সম্ভব। আর 20,000 জব এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ইন দ্য ফার্স্ট 150 ডেজ অফ দ্য গভর্নমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই 20,000 পদ সরকারি পদ নয়, আচ্ছা এটা যেভাবেই হোক জব অপরচুনিটি সৃষ্টি করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নিয়োগ করা হবে। সিপিএম দল বলছে যে আমরা 5 বছরে 2.5 লক্ষ করব, সেখানে মেনশন করে দিয়েছে কিন্তু সরকারি আধা সরকারি এবং বেসরকারি, এটা পরিষ্কার করে দিয়েছে সরকারি বেসরকারি আধা সরকারি বেসরকারি আধা সরকারি এবং বিভিন্ন শিল্প বাণিজ্য ইত্যাদি ইত্যাদি নিয়ে 2.5 লাখ সংখ্যক কর্মচারী মানে কর্মসংস্থান করার কার্যকরী হবে 5 বছরে। কংগ্রেস দল এই ক্ষেত্রে যেটা বলছে 50,000, সেটা হচ্ছে 50,000 চাকরি দেওয়ার একটা বক্তব্য ওরা রেখেছে। তৃণমূল কংগ্রেস বলেছে আমরা 5 বছরে 2 লক্ষ কর্মসংস্থান দেব, কিন্তু তার সঙ্গে যেটা বলছে সেটা হচ্ছে যে 1 লক্ষ কর্মহীন যুবকদের প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে, এইটা হচ্ছে ওদের প্রতিশ্রুতি। এখন এখানে দেখুন একটা জিনিস আছে, আপনি শুধুমাত্র কর্মসংস্থানের প্রশ্ন বললেন, আমি একটা গ্ল্যারিং ইস্যু নিয়ে যেটা এখন রাজ্যে খুব আলোচ্য সেটা হচ্ছে 10,323। 10,323 নিয়ে সিপিআইএম যেটা বলছে বা বামফ্রন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা এই 10,323 মানে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, অর্থাৎ তাদেরকে আমরা আবার সরকারি চাকরিতে নিয়োগ করবো, শিক্ষক হিসেবে নিয়োগ করবো এই কথা বলেনি, কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ করবো এবং প্রয়াতদের পরিবারকেও সাহায্য করবে, প্রয়াতদের মানে ছাড়াইকৃত প্রয়াতদের পরিবারকে সাহায্য করার ব্যবস্থা করবে। কংগ্রেস এখানে বলেছে 10,323 কর্মসংস্থানের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি চাকরির ব্যবস্থা করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই 10,323 সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না। ওরা বলছে ওই যে বেকার 1 লক্ষ বেকার যুবক যুবতীদের যে আমরা 1,000 টাকা করে ভাতা দেবো বলেছি ওইটার মধ্যে 10,323 ইনক্লুড করে দিয়েছে। আর তীব্রামথা এই বিষয়টাতে কমপ্লিটলি সাইলেন্ট, বিজেপি এখন আমরা কিছু পাচ্ছি না। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এবার এই ইলেকশন ম্যানিফেস্টো দেখা যাচ্ছে যে এক একটা দল একটা পার্টিকুলার ইস্যুকে বিভিন্নভাবে বলার চেষ্টা তুলে ধরেছে। এবার যে কোনো একজন ভোটার তাকে কিন্তু বিষয়টা যেমন ধরুন 10,323 একজন ভোটার সে কিন্তু তুল্যমূলক বিশ্লেষণ করবে, তাহলে তীব্রামথা যেহেতু এই বিষয়ে সাইলেন্ট তাহলে তীব্রামথার বিষয়টা বাদ চলে ঠিক। তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে 10,323 কে আমরা 1 লক্ষ যে বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে যে আমরা 1,000 টাকা করে ভাতা দেবো প্রতি মাসে তার মধ্যে ইনক্লুড করে দিয়েছে, তাহলে আমার মানে সুনিশ্চিত কর্মসংস্থানের সুযোগটা সংকুচিত ওখানে নিশ্চিত নয়। কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস যেটা বলছে যে আমরা এই 10,323 কে সরকারিভাবে আবার পুনর্নিয়োগ করার ব্যবস্থা করবো, শিক্ষক নাও হতে পারে, এটা উল্লেখ করেছে পরিষ্কার। তো এখন এই 10,323 একজন ভোটার বা 10,323 একটা বাল্ক ভোটার্স কিন্তু স্বাভাবিকভাবে নিজেদের অস্তিত্বটা বজায় রাখার জন্য নিজেদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার জন্য যেভাবে এরা গত 2-3 বছর ধরে অনিশ্চিতের মধ্যে চলছে, প্রতিদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফল্ট উইচ ওয়াজ নট অফ দেয়ার ওন, ইট ওয়াজ নট দেয়ার ফল্ট, কিন্তু আলটিমেটলি সাফার করছে ওরা। বহু মানে ছাঁটাইকৃত শিক্ষক শিক্ষিকা মানে মৃত্যুর কোলে চলে গেছে ইতিমধ্যেই। তো এই জায়গাতে তারা অবভিয়াসলি এই যে ঘোষণাপত্র বা এই যে ইস্তেহার, এই ইস্তেহারটা দুটো ইস্তেহার, বাম এবং কংগ্রেসের যে ইস্তেহার, এই ইস্তেহারটার প্রতি 10,323 যারা আছে তারা আকৃষ্ট হবে যদি আমরা 10,000 মানে ইলেকশন ম্যানিফেস্টোর গুরুত্ব আগে যদি পজিটিভলি চিন্তা করি আর কি, স্বাভাবিকভাবে এদের প্রতি সেইখানে বিশ্বজিৎবাবু যে পয়েন্টটা তুলে ধরেছিলেন যে এইখানে রাজ্যের একটা বাজেট থাকে, এই যে একটা মানে পার্থক্য দেখতে পাচ্ছি প্রত্যেকের ম্যানিফেস্টোতে, কেউ 20,000 বলছেন, কেউ 50,000 বলছেন, কেউ 2,50,000 বলছেন, আবার কেউ 2 লক্ষ বলছেন। তো এইখানে কি এই বাজেটের উপরে যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন যে একটা বাজেটের উপরে নির্ভর করে, একদম সঠিক, এটা একদম সঠিক যে আমি কিছু একটা বলে দিলাম যেটা আমি করতে পারবো না বা আর্থিকভাবে আমার সেই সঙ্গতি নেই, এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়াটাই তো অন্যায়, অসঙ্গত। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তীব্রামথা 20,000 বলেছে সে কোনোদিন রাজ্যের সরকারে যায়নি,
নতুন একদম নতুন কাজে তার অভিজ্ঞতা, তার জানার জায়গাটা অনেকটা কম। ইভেন কি সেদিন যে তিলামথার সুপ্রিমো সাংবাদিক সম্মেলন করছিলেন ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে, তখনও কিন্তু জগদীশ দেববর্মার কাছ থেকে কিছু বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করছিল যে কর্মচারীদের বিষয়টা কি, কত পরিমাণ চাকরি কোন আমলে কখন হয়েছে আর কত কি ছাড়া হয়েছে, এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছিল। অর্থাৎ হতেই পারে সবার সব বিষয়ে সবসময় সমান ধারণা থাকতে হবে, নট নেসেসারি। কাজের নিরিখে, অভিজ্ঞতা নিরিখে বাড়তে থাকবে, নিজের নলেজ বাড়বে বা জানার বিষয়টা বাড়তে থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বামেরা যে প্রকাশ করেছে সেটা কিন্তু তাদের 25 বছর বা প্লাস আরো 10 বছর সরকারে কাজ করার অভিজ্ঞতা নিরিখে। তারা কিন্তু স্ট্রেট অ্যাওয়ে বলে দেয়নি যে আমরা এইখানে এত দিয়ে দেবো, ওখানে এত দিয়ে দেবো, কিন্তু দে আর প্ল্যানিং যে আমরা যা পাবো পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা এত দূর অব্দি যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, যেটা বিশ্বজিৎ স্যার বলার চেষ্টা করছেন যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু মানে কেন্দ্রের উপর নির্ভরশীল আমরা রাজ্য, কাজেই কার কাছ থেকে আমি সব থেকে বেশি পেতে পারি, কোন দলটা সরকারে এলে পরে আমাদের বেটার বেনিফিট হতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমার মনে হয় 5 বছরের রাজ্যের অভিজ্ঞতাটা তো বুঝতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু সত্যিকার অর্থে কতটা আমরা পেয়েছি জনগণ বা ভোটার যারা আছে তারা বিশ্লেষণ করবে যে সত্যিকার অর্থে আমরা এই ডাবল ইঞ্জিনের সরকারের সুফল কতটা পেয়েছি। কারণ বহু ক্ষেত্রে বলা হয়েছে যে কেন্দ্র আমাদের এই খাতে এত টাকা দিয়েছে, ওই খাতে এত হাজার কোটি টাকা দিয়েছে, এই খাতে এত দিয়েছে, এটা এই পেয়েছি সেই পেয়েছি, কিন্তু আলটিমেটলি নেট রেজাল্ট কি, সত্যিকার অর্থে মানুষ কি পেয়েছে সেটার উপর সেই অভিজ্ঞতাটা বা সেই ডেটাটা কিন্তু কালেক্ট করতে হবে। শুধুমাত্র সরকার, এই রাজ্যে একটা সরকার, কেন্দ্রীয় একটা সরকার আছে বলেই সেটা হয়ে যাবে। যেমন আমি একটা পাল্টা এক্সাম্পল তুলে ধরি যে ত্রিপুরা রাজ্যের সরকার পরিচালনা করছে বামফ্রন্ট, টিটিএডিসিতেও বামফ্রন্টই জিতে, লাস্ট টিটিএডিসি ইলেকশন আগে কিন্তু বামফ্রন্টই পরিচালনা করছিল, কিন্তু যে পরিমাণ উন্নয়ন টিটিএডিসি এলাকা হওয়ার কথা ছিল, উপজাতি অংশের মানুষের যে আর্থিক, শিক্ষাগত, স্বাস্থ্যের যে পরিকাঠামো উন্নতি হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে গত 5 বছরে বামেদের পরিচালিত টিটিএডিসির ভেতরে? সেখানেও তো ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু তা তো হয়নি বাস্তবে। কাজে এইটা যে সরকার মানে মূল দাতার ভূমিকায় আছে, সেই সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে, সাজস্য রেখে যারা চলবে তাদের পক্ষেই জনগণের ভোট দিতে যাওয়া উচিত। এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, এটা অভিজ্ঞতার উপরে ভিত্তি। কারণ এখন আজকে 2023-এর বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা অদ্ভুত জায়গায় নিয়ে এসছে। কেন কি 88 সালের আগ পর্যন্ত মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বাম সরকার দেখেছে, মানে আধুনিক ত্রিপুরা গড়ে ওঠা সময় ছিল, মানে 78 সালের পর থেকে। এরপরে মানুষের ধারণা হয়েছে যে না, এই দল অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, কাজেই আমরা পরিবর্তন চাই, বুঝতে চাই। স্বাভাবিকভাবে 88 সালে পরিবর্তন হয়েছে, এবং 88-93 এর পর রাজ্যের মানুষের অভিজ্ঞতা কিন্তু একটা হয়েছে যে কংগ্রেস কি করতে পারে সেটা আমরা দেখলাম, বা সরকার কি করতে পারে সেটাও আমরা দেখলাম। দেখার পর তারা কিন্তু 93 সালে আবার পুরোনো জায়গায় ফিরে গেছে, they went back to the square one position। এবার 25 বছর টানা এই সরকারটা চলেছে, কিন্তু দেশে তখন কিন্তু অলরেডি বিজেপি নামক দলটা, যার মাত্র 2টো ইয়ে ছিল, পার্লামেন্টারিয়ান ছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু তারা সরকারে চলে এসেছে, এবং তারা সারা দেশে যে প্রচারটা দিচ্ছে, এই প্রচারটা ত্রিপুরা রাজ্যের 18 বিধানসভা নির্বাচনে কিন্তু প্রচন্ড মানে গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল, এবং মানুষ সেকেন্ড থট দিতে শুরু করেছিল। আবার 88 সালের মতো আবার 18 সালে এসে কিন্তু সেকেন্ড থট দিতে শুরু করেছিল। কেননা কেন্দ্র আর রাজ্যে যদি একই সরকার থাকে, ওই যে সেই বিষয়টা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন, তো মানুষ ওই জায়গায় মাথায় নিয়েছিল যে এতদিন ধরে এরা বলছে, আমরা বলছে যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, তো এখন তো যদি আমরা বিজেপিকে এখানে ক্ষমতায় আনি, তাহলে কেন্দ্রে বিজেপি সরকার আছে, তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। হয়তো রাজনৈতিক কারণের জন্য এতদিন বিজেপি বামেদের অত সাহায্য করেনি, কাজে বামেরা যেই পরিমাণ উন্নয়ন করতে পেরেছিল বা করার টার্গেট রেখেছিল সেটা করতে পারছে না। তা আমরা এর ফাঁদে পড়ে গেলাম, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না শুনে আমি কি করবো, আমার তো দরকার। তো কাজে স্বাভাবিকভাবে মানুষ সেই পরিবর্তনটা এনেছে। এখন যেটা দাঁড়াচ্ছে 23-এর নির্বাচন, যে কথা বলার চেষ্টা করছিলাম, 23-এর নির্বাচনে এসে কিন্তু এখন যতগুলো রাজনৈতিক দল ভারতবর্ষে মানে মূল স্রোতে রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ দেখা হয়েছে। এবার ত্রিপুরা রাজ্যের মানুষ ঠিক করবে যে তারা এখন কি go back to their original stage before 2018, নাকি 2018 এর অভিজ্ঞতা 2023-এ গিয়ে আরো দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে বা চিন্তা করবে, এইটাই এখন দেখা। এটা নিয়ে এইখানে প্রথম দিকে যে কথাটা আমরা প্রসঙ্গটা টেনেছিলাম, যে সেইখানে কথা ছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহারের সবকটা বাস্তবায়ন করা সম্ভব কিনা। এইখানে কি আপনি বলবেন না যে এই 5 বছরের সময়কালের মধ্যে 2 বছর তো কোভিড কালও ছিল, এই 2 বছর কোভিড কালের মধ্যে সেই যেটা বলছে
বর্তমান শাসক গোষ্ঠী যেটা বলছে যে এখানে 2 বছর তো কোভিড কালও ছিল। বর্তমান শাসক গোষ্ঠী প্রথমে যে কথা বলার চেষ্টা করেছিল মার্চ মাসে ক্ষমতায় ঢোকার সঙ্গে সঙ্গে যে আমরা 3 বছরের মধ্যে আমাদের যে টার্গেট সেটা শেষ করব, বাকি 2 বছর রিভিশন দেব। আচ্ছা, হতে পারে ঠিক যে এই কথা বলার 18-19 এর পরে 19-এর মাঝামাঝি সময় থেকেই কোভিড এর ইয়ে শুরু হয়ে গেল এবং 20 তো পুরোটাই কোভিড এর, মানে 19-20 21-এর কিছু পার্ট 21-এর শুরুর দিকটা করাল গাছের মধ্যে চলে গেছে, ফুল লকডাউন হয়ে গেছে, মানে বিশ্বের সাথে একদম দুটো ফেজের লকডাউনের মধ্যে দিয়ে আমরা যেতে হয়েছে। কাজে ওই সময়ে সরকারি কাজ করার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছিল এবং উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এবারে রিপোর্ট কার্ড প্রকাশ করতে গিয়ে এই বর্তমান শাসক গোষ্ঠী যেটা বলার চেষ্টা করছে আমরা রিপোর্ট কার্ডে যে 299টা প্রতিশ্রুতি ছিল সেইগুলো আমরা প্রায় পূরণ করে ফেলেছি, 2-1টা হয়তো বাকি রয়ে গেছে, সেগুলো ওই কোভিড এর জন্য করতে পারেনি। এখন এইটা শাসক গোষ্ঠী তার প্রচার তো নিশ্চিত এবং স্ট্যাটিস্টিক্স দিয়েই বোঝানোর চেষ্টা করছে। এখন আদতে এই স্ট্যাটিস্টিক্সটা ভোটাররা কতটা বেনিফিটেড হয়েছে এক্স্যাক্টলি সে নিজে বুঝতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ভাতা 2000 টাকা ভাতা, হ্যাঁ, গত পরশুদিন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে বলেছে যে আসামের মতন বড় রাজ্য এই হিম্মত দেখাতে পারেনি যে 2000 টাকা ভাতা দিয়ে দেবে। ত্রিপুরা রাজ্যের সরকার কিন্তু 2000 টাকা ভাতা দিয়েছে। মানে এই 2000 টাকা ভাতা, কারণ পাল্টা প্রশ্ন উঠছে যে যে অ্যামাউন্টের বেনিফিশিয়ারিজ ছিল সেই অ্যামাউন্টের বেনিফিশিয়ারিদের সংখ্যাটা কমে গেছে, 1 লক্ষের উপরে ছাঁটাই হয়েছে। আদৌ এটা ছাঁটাই হয়েছে কিনা সেটা যে পাচ্ছিল 2000 এর কম যখন ছিল তখন যারা পাচ্ছিল তারা সবাই 2000 পাচ্ছে যদি হয়, তাহলে এই সরকারের ক্রেডিট গোষ্ঠ ঠিক। কাজে এই যে জিনিসগুলো কিন্তু অভিজ্ঞতা, যার যার নিজস্ব অভিজ্ঞতা, এখানে মানে দলবদ্ধভাবে ভাবলে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে আমাকে যদি বলে যে ভাতা পেত 2000 টাকা যে ভাতাটা হয়েছে সেই ভাতাটা আগে যারা যে সংখ্যাটা পেত তারা সবাই 2000 টাকার ভাতাই আছে, তার থেকে এই সংখ্যাটা কমে আসেনি, মানে নাম্বার অফ বেনিফিশিয়ারিজ কমে আসেনি। আমি কিন্তু এটা বলতে পারবো না ঠিক করে, আমার কোনো অভিজ্ঞতা নেই। তো এবার এই অভিজ্ঞতাটা হবে যারা ভাতা পাচ্ছিল তারা ওইটার উপর বিশ্লেষণ করবে, আর আমি বিশ্লেষণ করব আমি যে ক্ষেত্রে আছি, যে ফিল্ডে আছি, সেই ফিল্ডে আমি কি পেলাম, আমি ঠিকঠাক একটা রাস্তা পেয়েছি কিনা, আমার বাড়িতে ঠিকঠাক ভোটারের বিষয়ে কিছু চাই না নিশ্চয়ই না। প্রাথমিক অবস্থায় প্রতিটা ভোটার চিন্তা করে তার নিজের ব্যক্তি, তার পরিবার এবং তার এইটা অবধি চিন্তা করে, তারপরে যায় বৃহত্তর বিষয়ে চিন্তা করতে যে না এটা একটা দরকার, একটা পরিবর্তন আনি। ওই যে 88 বা 93 এর যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো হচ্ছে যে একটা হাওয়া, এই ম্যানিফেস্টোর বিষয়টাকে ছাপিয়ে চলে যায়। ওটা আচ্ছা, হাওয়াটা যখন আসে তখন ম্যানিফেস্টোর বিষয়টা কিন্তু ছাপিয়ে চলে যায়। 2018 যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে কিন্তু প্রথম থেকেই একটা ইস্যু চলে এসেছিল, মানুষের মনের ভেতরে বিষয়টা এসে গেছিল, বাসে, ট্রামে, হাটে, বাজারে সব জায়গায় আলোচনা যেটা বিষয় ছিল। 25 বছর অনেক দেখেছি, এবার আমরা পাল্টাতে চাই। এবার ম্যানিফেস্টোতে আমি বিশ্বাস করি না ম্যানিফেস্টো ভিশন ডকুমেন্টে যা যা বলা হয়েছিল সেইগুলো ঠিকঠাক বাস্তবায়িত হয়েছে কি বা হবে কি হবে না এই বিষয়টা বিশ্লেষণ করতে যায়নি। রাজ্যের একটা বড় অংশের মানুষ যেটা চেয়েছে সেটা হচ্ছে 25 বছর ধরে আমরা একই মুখ দেখছি, কেন আমরা একটু ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে একাত্ম হব। গোটা দেশে যদি দেখা যায় যে নরেন্দ্র মোদীর মতন একজন মানে দক্ষ প্রশাসকের নেতৃত্বে একটা জায়গায় যাচ্ছে, তো ওটা দূর থেকে বসে শুনবো কেন, লেট আস হ্যাভ এ টেস্ট অফ ইট। তো ওই টেস্ট জায়গাটা পাওয়ার জন্য কিন্তু এই যে পরিবর্তন এবং এটা বিশাল পরিবর্তন। এখন 2023-এ যদি রাজ্যের মানুষ মনে করে যে না যে স্বাদটা আমরা পেয়েছি সেইটা আরো কিছুদিন আমরা লিঙ্গার করতে চাই, আমি এখন মিষ্টি খেয়ে আমি যে ওই চাটনিটা খেয়েছিলাম সেই চাটনির স্বাদটা নষ্ট করতে চাই না, তাহলে নিশ্চয়ই এটা সেইভাবে অ্যাপ্লিকেবল। আর যদি অন্য কোনো বিষয় তৈরি হয়ে গিয়ে থাকে রাজ্যে, অন্য কোনো সেন্টিমেন্ট রাজ্যে চলে এসে থাকে, তাহলে আবারও সেই এই ম্যানিফেস্টোর কিন্তু বিষয়গুলো খুব একটা ইয়েতে আসবে না। ক্ষুদ্র অংশই 10,333 বা বেনিফিশিয়ারিজ তাদের বিষয়গুলো কিছুটা একটু বিশ্ববাবু আপনার কাছ থেকে শুনবো এই বিষয়টা কি বলবেন। না, অ্যাকচুয়ালি আমি অরিন্দবাবুর সাথে একটা কথা একদম একমত এই জায়গাটাতে, যে লাভার্থী মানে কি বেনিফিশিয়ারি, যেটা বেনিফিশিয়ারি হওয়াটাই ইটসেলফ ওরাই ডিসাইড করে সবকিছু, মানে এটাই হচ্ছে মুখ্য আর কি ক্রাইটেরিয়া। এবং আমি এক্স্যাক্টলি আমার যে বলেছিলাম কেন্দ্র রাজ্য, এটাতে কিন্তু আমি এক্স্যাক্টলি কোথাও উনি হয়তো কোথাও রিড করতে ভুল হয়েছে জায়গাটাতে, আমি এক্স্যাক্টলি ওই জায়গাটাই বলেছি যে বিচার করবে, মানে জনগণ কি পেয়েছে, মানে প্রিভিয়াস গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের বিচার করবে ওরা কি পেয়েছে এটার উপরে, মূলত তো বিচারটা এটাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি আমি আপনাকে, আমার মনে হয় কি, আমি একদম
সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি, আর কথাবার্তা আমার চিন্তা ভাবনাটাও সিম্পলই রাখি, বা সিম্পল আমি ভাবি। আমি একটা জিনিস বলি আপনাকে, আমি মনে করি এখানে যতগুলো পার্টি আছে সব পার্টি তার জন্য ভালোই করতে চায়, এটা আমি বিশ্বাস করি। কারণ আলটিমেটলি ভালো না করলে জনগণ ওদের ফিরিয়ে দেবে, আবার চান্স দেবে না। সুতরাং ওরা নিজেদের তরফ থেকে ভালোই চায়, এটাই আমি বিশ্বাস করি। সব পার্টি একদম অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন। এখন হচ্ছে কি এক এক দলের এক একটা স্ট্যান্ড আছে, ঠিক আছে, এক এক দলের স্ট্যান্ড আছে, আদর্শগতভাবেও আলাদা হতে পারে, আদর্শগতভাবে আলাদা আছে। আর আমি যেটা বলছিলাম এটা একটু আগে, যেটা আমি আমার পার্সোনাল বলবো, যে আমার সময় আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েছি, আমার আপনার পরবর্তী প্রজন্মের কাছে কম্পিউটার সায়েন্স, পরে আমি কম্পিউটার সায়েন্সের বদলে আরেকটা ব্রাঞ্চ আমি আরেকটা জায়গায় পেয়েছি, কিন্তু আমি কম্পিউটার সায়েন্স প্রেফার করে আরেকটা ইনস্টিটিউট আমি পছন্দ করলাম। ডিসিশন হচ্ছে ওই জায়গাতে, আমি যেটা মনে করি সিম্পল ডিসিশন হচ্ছে এটা, তো কনসাস ডিসিশন। কনসাস ডিসিশন, পরিষ্কার কথা হচ্ছে আমি কি পেয়েছি সাকসেসিভ গভর্নমেন্টের সময়, একদম নিউট্রালি। একটা হচ্ছে কি পলিটিক্যাল পার্টি বা নেতা যারা আছে তাদের একটা নিজস্ব পার্টির সাথে ওদের ম্যানিফেস্টো প্রিপারেশন বলুন, যা কিছু বলুন, যেটা বাস্তব বলুন অবাস্তব বলুন, ওরা চাইবে এটা, যেটা আমি প্রথমেই বলছিলাম যে প্রিভিয়াস রেফারেন্স রয়ে গেছে, এগুলো দিয়ে ভোট পাওয়া যায়, দেখা গেছে একটা পার্সেন্টেজ। সুতরাং ওরা ওরা চাইবে এটা। কিন্তু মুখ্য ব্যাপার যেটা, যত বেশি কনসাস হবে জনসাধারণ, তত বেশি এগুলো বন্ধ হয়ে যাবে, এবং তত বেশি এই সিদ্ধান্তটা প্রক্রিয়েট হবে যে আমি কোন সরকারটা সিলেক্ট করব, এটা কিন্তু কোন দলকে আমি পাঠাবো, কোন দলকে আমি আমার রিপ্রেজেন্টেটিভ করব, কোন দলকে আমার হয়ে আমাদের সরকারের টাকা আনতে পারবে এবং খরচ করতে পারবে, মানে ঠিক মতো, মানে সঠিকভাবে সেটাকে পার্ট আছে এখানে, খুব ভাইটাল পার্ট আমি বলছি এখানে। এটা মানে কোন একদম ওপেন মাইন্ড নিয়ে চিন্তা করে দেখবেন জিনিসটা। এখানে যে কোনো আপনি মানে ডেভেলপ সিটি বলুন বা আংশিক আনডেভেলপড সিটি বলুন, সেখানে এখানে কিন্তু উপার্জন ব্যাপারটা কিন্তু সর্বাধিক গুরুত্ব থাকে সবসময়, এবং প্রত্যেক ভোটার, প্রত্যেক জনসাধারণ কিন্তু এই উপার্জনের দিকটাই প্রথম দেখে, কর্মসংস্থান এবং উপার্জন, এই বিষয়টা কিন্তু একটা ভাইটাল জিনিস। অর্থনৈতিক জায়গাটা পরিষ্কার না হলে করাটাই প্রথম। এই জন্য আমি বলছি এখানে, ধরুন অর্থ ছাড়া কিছু হয় না, এটা আমাদের মানে প্রথমেই মেনে চলতে হবে এটা একদম। এবং এটা আমরা অন্য কোনো ইমোশন বাদ দিয়ে এটাকে আমাদের স্ট্রিক্ট করতে হবে যে অর্থ ছাড়া হয় না। অর্থ আমি কতটা আনতে পেরেছি, আমাদের ক্যাপাবিলিটিতে আরো আনতে পারতাম, কম আনতে পারতাম, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। আমি আমার প্ল্যানিংটা আরো অন্যভাবে করে আমি আরো ডেভেলপ করতে পারতাম, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। যে প্ল্যান রয়েছে, আমি ট্যুরিজমকে এইভাবে প্ল্যান করে আমি এটাকে বেটার করতে যাব, আরো বেটার করব। এটা হচ্ছে আমার যদি অর্থ আনার, আমার যদি সেরকম স্কোপ থাকে, তাহলে আমি দেখুন দুটো ইস্যু এখানে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি গত 50-70 বছরের আমাদের ত্রিপুরা দেখেন, আপনি দেখুন না 50 সময় থেকে দেখুন, আমরাও তো দেখছি অনেক বছর ধরে, ধরুন বলতে গেলে আমাদেরও তো কম হয়নি এই যে আমরা দেখে আসছি। একটা হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের ত্রিপুরা বা নর্থ ইস্টের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। এই ইন্টারেস্ট ছাড়া এখানে ত্রিপুরা বললাম তো 85% থেকেও বেশি আমাদের সেন্ট্রাল ফান্ডের উপরে ডিপেন্ডেন্ট। নিজস্ব ইনকাম 12-13-14% বেশি হয় না, কোনো সময় 10-15 ভিতরে ভেরি করে এই জায়গাটা। তাহলে এই যে অর্থ আমাদের, তাহলে কি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ত্রিপুরার জন্য বা নর্থ ইস্টের জন্য স্পেশাল আমরা কি দেখছি কিনা, ভোটাররা বিচার করতে হবে যেটা। ধরুন আমাদের টোটাল হচ্ছে কি, আমাদের এখানে রোড কানেক্টিভিটি বলুন, রেলওয়ে কানেক্টিভিটি বলুন, বাংলাদেশের ভেতর দিয়ে কানেক্টিভিটি বলুন, সবকিছু কিন্তু এই জায়গাটা বাস্তবসম্মতভাবে কোন সরকার এই পজিশনে আছে যারা এগুলো প্রোভাইড করতে পারে এবং করছে বা করেছে, এই জায়গাটা। এবার 5 বছরে সবাই স্যাটিসফাইড হবে বা এরকম কখনোই সম্ভব না, তাই বামফ্রন্টের সময়ও লিমিটেশন আছে, সব সম্ভব না। ওদের একটা কাজ করার একটা ট্র্যাজেক্টরি রয়ে গেছে। ধরুন আমরা যদি কংগ্রেসের মনে করি 88-90-তে ওরা এক ধরনের কাজ করেছে আমাদের এখানে। এই কাজের বেসিসে সমাজের প্রত্যেকটা অংশের জনগণ, আমি বলবো রেশন কার্ডের হোল্ডার থেকে প্রত্যেকটা আইওআই ঘর থেকে নিয়ে, জল থেকে নিয়ে, তারপর আপনার ভাতা থেকে নিয়ে, আপনার আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিয়ে সব ব্যাপারে সবাই বিচার করতে হবে যে আমরা এই বছরগুলোতে কতটা কি পেয়েছি এবং এর ভবিষ্যতে আমরা তাহলে কি পেতে পারি। ওইটার উপরে বেস করে আমরা ভবিষ্যতের একটা আশা জাগবে আমাদের ফিউচার, আমাদের বাড়ি ঘরের ছেলে মেয়েদের ফিউচার, আমাদের আশপাশে সবার ফিউচার, আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের ফিউচার, সবকিছু যতটুকুই ফিউচার থাকুক
5%, 10%, 50% হোক, এটা কোন অনেক বেশি বিশ্বাসযোগ্যতা সহকারে পরন্ত পজিশনে বর্তমানে আছে। মানে সেক্ষেত্রে ধরুন 100% অ্যাচিভমেন্ট যদি নাও থাকে, যদি গণদেবতারা বুঝতে পারে যে এই দল আমাদের জন্য কাজ করছে, সেখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করার প্রবাবিলিটি আছে, কাজ করার প্রবণতা আছে। আমার কাছে দেখুন, আমার কাছে আমি একটা নিমন্ত্রণ করবো, ধরুন নিমন্ত্রণে আমার যে টাকাটা থাকবে সেই অনুযায়ী আমি অত লোককে খাওয়াতে পারবো। কিন্তু আমার ইচ্ছা থাকলেও, ধরুন আমি একটা পার্টি করি, আমার ফান্ড লিমিটেড আছে, আমার ইচ্ছা থাকলেও আমি কিন্তু করতে পারবো না, বুঝতে পারছেন না? সেখানে একটা লিমিটেশন রয়েছে, লিমিটেশনটা চলে আসবে। তখন যদি সেন্ট্রাল এবং স্টেট যদি ডিফারেন্ট গভর্নমেন্ট থাকে, তখন অটোমেটিক্যালি ও স্টেট গভর্নমেন্টেরও পলিটিক্স করতে হবে এখানে, কারণ ও তো বিশ্বাসযোগ্যতা আছে, ও তখন কেন্দ্রীয় বঞ্চনা এগুলো আনবে কিন্তু স্বাভাবিকভাবে। এবং এটা ধরুন না, এখন যদি বিজেপি আছে এখানে, বিজেপি যদি সেন্ট্রালে না থাকে, ও তখন হয়তো যদি ফান্ড না পায়, ইস্যুটা ও তুলতে পারে, আমি এটা অস্বীকার করছি না এই জায়গাটা। কিন্তু আমাকে বাস্তব পরিস্থিতি, আমার পয়েন্টটা একদম মানে রেশনাল আমার মনে হয়েছে যেটা, এবং এটা আমি সমাজ সচেতন হিসেবে কথা বলছে, সমাজের কথা চিন্তা করে বলছে জিনিসটা। এটা জনসাধারণের সবচেয়ে ভাইটাল ডিসিশন যে আমি গ্রাফটা কি বলছে, আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স কি বলছে, কে দেওয়ার আজকে এবার পাইনি তো নেক্সট পাওয়ার চান্স আছে কি, কার ক্ষেত্রে এটার প্রবাবিলিটি বেশি আছে এই জায়গাটা। কারণ সবাই মানে এটা রিয়েলিস্টিক, এটার জন্য অর্থ দ্বারা কিছু হয় না, এটা আমাদের সোজাসুজি কম মেনে নিতে হবে। সোজা কথা হচ্ছে এটা। অরিন্দমবাবু, আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা গেছে যে নির্বাচনী ইস্তেহারে, তীব্রমথার নির্বাচনী ইস্তেহারে এই যে পয়েন্টটা যে স্বাধীন সংবাদ মাধ্যমে গুরুত্ব দেওয়া হবে, এইটা ওনারা বেশি করে গুরুত্ব দিয়েছেন। সেখানে ধরুন বিজ্ঞাপনের জন্য যে বকেয়া অর্থ থেকে শুরু করে সাংবাদিক এবং তার নিকটাত্মীয়ের যে সবাইকে বীমার আওতায় আনা হবে, এই সংবাদ মাধ্যমের প্রতি গুরুত্বটা, এটা আপনি কিভাবে দেখছেন? তীব্রমথা একা সংবাদ মাধ্যমকে গুরুত্ব দেয়নি। কংগ্রেস দলের যে বেরিয়েছে ঘোষণাপত্র বেরিয়েছে, সেখানেও পয়েন্টটা আছে একদম শুরুর দিকেই 2 নম্বর বা 3 নম্বর, না সরি, সংবাদ মাধ্যমের কথা লেখা আছে কোন 20 দফার মধ্যে, হ্যাঁ ওটা লেখা আছে, কিন্তু অধিকভাবে গুরুত্ব দিয়েছে তীব্রমথা, এই বিষয়টাকে হাইলাইট করেছে। হ্যাঁ নিশ্চয়ই। এবার আমি একটু বিষয়টা আপনি যেটা তুলছেন সেটা আমি এগ্রি করছি যে হ্যাঁ, তীব্রমথা সংবাদ মাধ্যমের বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এবার আমি যেটা বলতে চাইছি, যাতে এই গুরুত্ব দেওয়াটাই কিন্তু সবকিছু নয়। আচ্ছা, কেন কি একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের বুঝতে হবে বা খেয়ালের মধ্যে আনতে হবে যে ভারতবর্ষের নির্বাচন মানে বৃহত্তম গণতান্ত্রিক দল, মানে গণতন্ত্রের দেশ ভারতবর্ষ, এটা আমরা নিজেদেরকে বলি এবং নিজেরা এটাতে যথেষ্টই আনন্দিত হই। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা ভুলতে পারি না বা ওভারলুক করতে পারি না, সেটা হচ্ছে গণতন্ত্রের জয় বা গণতন্ত্র সবথেকে শক্তিশালী তখনই হবে যখন দেশের জনসংখ্যার যতটা বেশি সম্ভব সংখ্যক মানুষকে শিক্ষিত করা যাবে। এই যে ম্যানিফেস্টো বেরিয়েছে, আপনি তীব্রমথার ম্যানিফেস্টো বলছেন, সেখানে বলা হয়েছে যে সংবাদ মাধ্যমের মানে কর্মী যারা আছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এবং যারা কর্মী আছেন তাদের নিরাপত্তা, আর্থিক দিকটা সবটাই। এবার আমার প্রশ্ন হচ্ছে, এইটা তো তাহলে শুধুমাত্র সংবাদপত্রের সঙ্গে যুক্ত যারা, সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সুনির্দিষ্টভাবে বলা, বাকি সাধারণ মানুষ, বাকি যারা আছে মানে ইন্ডিজিনাস অ্যাজ ওয়েল এজ নন ইন্ডিজিনাস পিপল, কারণ তীব্রমথা নন ইন্ডিজিনাস পিপলদেরও ওদের দলের প্রতি নির্বাচনে লড়তে বলছে, এই বিষয়টা তো তার কাছে পরিষ্কার নয়। কারণ শিক্ষার মানটা এই অংশের মানুষের মধ্যে কিন্তু অনেকটা কম। তো কাজেই এখানে উল্লেখ করলে পরেই ওই যে বললাম যে বেনিফিশিয়ারি, এখানে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যারা আছে তারা এটাতে বেনিফিশিয়ারি হতে পারে, তারা এটা একরকম দৃষ্টিভঙ্গিতে দেখবে, কিন্তু তারা কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর নয়। 10,323 কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর নয়। ঠিক, এরা একটা অংশ হতে পারে। যেমন আমি বলছি, আপনি বলছেন সংবাদ মাধ্যম, আমি বলছি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কি বলছে কংগ্রেস, কি বলেছে বামফ্রন্ট, কি বলেছে, বলছে যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যারা ওই যে পেনশন স্কিমটা ফিরে যাবে, এইটা কিন্তু সরকারি কর্মচারী যারা আছে, এটা কংগ্রেসও তাই বলেছে, পুরনো পেনশন স্কিমে ফিরে যাওয়া হবে। তারপরে আপনার মেডিকেল রিএম্বার্সমেন্ট, গ্রুপ সি গ্রুপ ডি মেডিকেল রিএম্বার্সমেন্টের কথা বলা হচ্ছে। তার মানে কি এই জায়গায় যদি সত্যিকারের অর্থে এই অংশের ভোটারদের কাছে যদি ইস্তাহারটা পৌঁছয়, তাহলে তারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই অংশে কর্মচারী অংশের মানুষ প্রভাবিত হলে, এটা কিন্তু আমরা অনেকদিন আগেই দেখে নিয়েছি। আমরা 2013 বা তার আগে 2098 13 আগে হচ্ছে আপনার
কত 2008 খুব সম্ভবত 2008 ইলেকশনে আমরা দেখে নিয়েছি যে ত্রিপুরা রাজ্যে একটা মিথ ছিল যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনটাকে প্রভাবিত করে হচ্ছে কর্মচারীরা যেদিকে যাবে একটা বৃহৎ অংশের এবং সরকার পরিবর্তন বা সরকার ধরে রাখার ক্ষেত্রে কর্মচারী ভোটটা যারা পাবে তারাই, এবং সবসময় এটা বারবার প্রচারের সামনে আসতো যে কর্মচারীদেরকে কিভাবে প্রলুব্ধ করা যায়। কিন্তু আলটিমেটলি 2008-13 এই নির্বাচনগুলোতে কিন্তু দেখা গেছে পরিষ্কারই যে কর্মচারীরা সেই অর্থের ফ্যাক্টর হয় না, এসছে কিনা। কাজে এই যে আমরা বসেছি আজকে আলোচনা করতে, আমাদের প্রসঙ্গটা ছিল যে নির্বাচনী ইস্তেহার এবং তার বাস্তবতা। তো আমি যেটা মনে হয় আমার যে নির্বাচনী ইস্তেহার ঠিক আছে, কিন্তু নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর প্রথম কথা যেটা মানে করা হয় না সেটা হচ্ছে নির্বাচনী ইস্তেহারটা প্রতিটা ভোটারের কাছে পৌঁছানোর জন্য কোনো রাজনৈতিক দল সেই অর্থে কোনো উদ্যোগ গ্রহণ করে না। তার নির্বাচনী ইস্তেহারে বামফ্রন্ট কি বলেছে সেটা আমি জানবো কোথা থেকে? এখন নয়, ইন্টারনেট এসে এনারা এসছে তেনা এসছে, আমি ইয়েতে গিয়ে কি বলো ওটাকে মিডিয়াগুলিও তো মিডিয়া প্রচার করছে, কিন্তু আমার হাতে যতক্ষণ না আসছে মিডিয়া মানে ইয়েতে কি বলে স্ক্রিনে আমি দেখছি, কিন্তু সেটা তো মাথা রিটেন করতে পারছি না, আমাকে পড়তে হবে মিডিয়া হাতে আসতে হবে, হার্ড কপি আসতে হবে। তো হার্ড কপি কার কাছে আসবে, কত সংখ্যক লোকের কাছে আসবে, বাকি অংশটা তো চলে গেল। তো সেখানে ইস্তেহারের গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে প্রথম কথা, যেহেতু কাছে গিয়ে পড়ছে না। দ্বিতীয়, ইস্তেহারে যাই থাকুক না কেন, ইস্তেহারের পরে যে বিষয়টা আছে প্রতি বছরই মানে প্রতিটা নির্বাচনে, সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যের নির্বাচন হোক, ইভেন কি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের পার্লামেন্ট ইলেকশন লোকসভা নির্বাচনে হোক, আমরা ভুলে যেতে পারি না যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে, ওই ধরনের একটা মর্মান্তিক মৃত্যুর পরে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যে মানে নির্বাচনটা লড়েছিল, সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী জীবিত অবস্থায় যে পরিমাণ আসন নিয়ে অনেক বেশি আসন পেয়েছে, 400 আসন পেয়ে গেছে। তো এটা কি কোনো ইস্তেহার দিয়ে না, ওটা ছিল সেন্টিমেন্টাল ভোট। সেটাই তো, কাজেই নির্বাচন ইস্তেহারের উপর নির্ভর করে না। ইস্তেহার আমি বললাম এটা একটা মানে গ্লিমস অফ হোয়াট আই ওয়ান্ট টু ডু, আই উইশ টু ডু। ওনার কি ড্রিমস, কিভাবে চলতে চান, কাদেরকে মানে সবাইকে প্রভাবিত করতে পারবেন একদম না, ঠিক প্রতিটা। এই জন্য বললাম, আমি বলেছিলাম যে ভারতবর্ষের নির্বাচন তখনই এই প্রতিশ্রুতি বা এই যে ইস্তেহার বা ঘোষণাপত্র দ্বারা প্রভাবিত হবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার হার, মানুষকে ন্যূনতম শিক্ষিত করা যাবে, তখনই গিয়ে ইস্তেহারের গুরুত্ব আসবে। ততক্ষণ পর্যন্ত ওয়েভ চলো পাল্টাইটা ছিল, ভিশন ডকুমেন্ট ওয়েভ ছিল না। সাধারণ মানুষ যে লাভার্থী সেও না, যে লাভার্থী নয় সেও কি আলোচনা করছে, মানে ওই হাওয়াতে সব প্রতিটা নির্বাচন 1988 নির্বাচন ছিল, সেই 1988 নির্বাচনে কি ছিল? আন্ডার কারেন্ট হাওয়া ছিল যে উগ্রপন্থী সমস্যা, দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন মহলায় ঢুকে ঢুকে মানুষ খুন হচ্ছে, মানুষ খুন করছে সাধারণ মানুষের মধ্যে, একটা বড় অংশের মানুষের মধ্যে। এই ধারণাটা হয়ে গেছিল যে না, এই সরকারটা তো রাখা যায় না, কারণ এই সরকারটা থাকলে আমরা নিরাপদ নই। একটা ওয়ে চলে এসেছিল যে এই সরকারটা নিরাপত্তা দিতে পারছে না, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, কাজে তাকে সরিয়ে দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ইস্যু কাজ নেই। সিমিলারলি আপনি বিশ্লেষণ করে দেখবেন যে প্রতিটা ভারতবর্ষের যে কোনো রাজ্যের লোকাল কিছু না কিছু একটা ইস্যু থাকে, সর্বভারতীয় ক্ষেত্রে একটা ইস্যু থাকে, ওই ইস্যুটাই প্রাধান্য পেয়ে যায় আপামর মানুষকে মুভ করানোর ক্ষেত্রে। কারণ এই দেশে আমাদের রাজ্যে ভ্যাসিলেটিং ভোটারের সংখ্যাটা সব থেকে বেশি, কমিটেড ভোটারের সংখ্যা কিন্তু অনেক কম। ভ্যাসিলেটিং ভোটার সবসময় যেটা হয় সেটা হচ্ছে একটা মানে ইস্যুর উপর দাঁড়িয়ে যায়, যে ইস্যুটা আজকে রাজ্যে প্রচারের মধ্যে চলে এসেছে বা আলোচনার মধ্যে চলে এসেছে, সেই ইস্যুটা যদি দেখা যায় আমারও ইস্যু, এটা একাত্ম হয়ে যায়। এই হচ্ছে পরিষ্কার হিসেবে। কাজেই নির্বাচনী ইস্তেহারে এই তীব্রামতা বা কংগ্রেসের ঘোষণাপত্রে বা বামেদের ইস্তেহারে এই এদের সংবাদ মাধ্যমকে কি দেবে বা কি দিতে চাইছে বা সংবাদ মাধ্যম সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি, এইটা শুধু মাত্র কনফাইন থাকবে, কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারা, যেটাকে নির্বাচন প্রভাবিত করা যাবে না। আমার দুজনের কাছেই একটি ছোট্ট প্রশ্ন থাকবে যে এই 2018 ভিশন ডকুমেন্ট নিয়ে কিন্তু বিরোধীরা মাঠ গরম করেছে, বর্তমান শাসকের বিরুদ্ধে আঙুল তুলেছে। সেইখানে দেখা গেছে যে এবারের 2023 নির্বাচনে বর্তমান শাসক দলের পক্ষে কোনো রকম বা তরফ থেকে কোনো রকম ইস্তেহার প্রকাশ করা হয়নি। সেখানে কিন্তু বাকি দলগুলো ঠিক সবাই সেই ইস্তেহার প্রকাশ করেছে। এই বিষয়টাকে আপনি আপনার কাছে একটু জানবো, কিভাবে দেখছেন? না, ওরা নিশ্চয়ই প্রকাশ করবে। আচ্ছা, এখন অবধি প্রকাশ করে নিশ্চয় করবে। আমার মনে হয় তো ইলেকশন তো প্রত্যেক ইলেকশনে করে থাকে এটা,
যাই হোক, যেটা এখানে কি বলছিলেন এটা, মানে এই যে এই বিষয়টা আর কি, যে কারণে মানে কারণ এই বর্তমান সময়ের 2023 নির্বাচনে কিন্তু এটা একটা বড় ইস্যু, কিন্তু এই যে ভিশন ডকুমেন্ট পূর্ণ হয়নি, যে ঠিক আছে, এটাকে কিন্তু ইস্যু করা হয়েছে বিরোধীদের তরফ থেকে, সেখানে এখনো অবধি আমি একটা জিনিস বুঝি, মানে জনসাধারণও অনেকটা কিন্তু আস্তে আস্তে করে মানে ধরুন সজাগ হচ্ছে। আমি অন্তত আমার এতটুকু মনে হয় যে জনসাধারণ বুঝে না এটা মুশকিল এটা, এবং ওরা কিন্তু ধরুন আপনি বলতে পারেন যে ওরা সবকিছু বাদ দিয়ে মানে পলিটিক্যাল লয়ালিস্ট হবে, যেটা উনি বলেছেন যে কমে আসছে, এটা দিন দিন আরো কমে যাবে। আচ্ছা, 5 to 10% ভিতরেই চলে, এবং চলাটাই স্বাভাবিক। আমি যেটা বিশ্বাস করি এটা চলাটা স্বাভাবিক, কেননা আপনি দেখুন যত মানুষ, যেটা আমি প্রথমেই বলছিলাম, এই যে উনি বললেন, খুব একটা এক্সাম্পল দিলেন যে আমাদের ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে ইমোশনে সবাই, পলিটিক্যাল পার্টির একটা বড় থাকে, আসলে কি হয়, পলিটিক্যাল কম্পালশন বলতে পারেন বা লিমিটেশন, বা ধরুন নিজের বলার কিছু না থাকলেও বলতে পারে জিনিসগুলো, কি বলে এটাতে মানুষকে ইমোশনালি একটা টেম্পটেড করার চেষ্টা করা হয়ে থাকে সবসময় পলিটিক্যাল, আপনি দেখবেন প্রত্যেক ইলেকশনে, বা কাছে টানারও একটা উপায়। এটা ইমোশন, কারণ হচ্ছে একটা হচ্ছে কি ব্যালেন্স মাইন্ডে চিন্তা করা, আর একটা হচ্ছে ইমোশনালি বায়াসড হয়ে চিন্তা করা। ব্যালেন্সড মাইন্ডে আমি বারবার যেটা বলে আসছি সেটা হচ্ছে কি ব্যালেন্সড মাইন্ডে চিন্তা করা। আমার লাভার্থী, আমি আমার লাভ ক্ষতি, আমার নেতা আমার লাভ দিচ্ছে না, আমার নেতা দলের নেতা, প্রত্যেক দলের নেতা যার যার নিজস্ব লাভ দেখছে, আমি ভোটার, আমি আমার লাভটা দেখবো, আমার লাভটা কোথায় যাচ্ছে সেই জিনিসটা আমি দেখবো, এবং এটাই স্বাভাবিক। এবং যত দিন যাচ্ছে এই জিনিসটা দেখবেন তত বেশি এই বিষয়টার উপর একদম লয়ালিস্টের পার্ট কিন্তু একদম কমে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন তো, এটা এখন পারফরমেন্স, গভর্নমেন্টের ক্ষেত্রে পারফরমেন্স, এবং আরেকটা হচ্ছে কি ডিজিটাইজেশনের যুগে যেটা হচ্ছে কি ট্রান্সপারেন্সিতে ঠিক আমাদের রাজীব গান্ধী উনি হঠাৎ করে এসেছিলেন, পলিটিক্সের লোক না, হঠাৎ করে এসে উনি একটা খুব বলে দিয়েছিলেন যে 100 টাকা আমি যদি খরচ করা হয়, এটার ভিতরে 15 টাকা যায় লাভার্থীর হাতে, বাকি যায় না। বর্তমান ডিজিটাইজেশনের যুগে কিন্তু এই জিনিসটা কিন্তু ডিরেক্ট পুরোটা চলে যাচ্ছে। ধরুন আপনি যাকেই যত টাকা দিচ্ছেন, এই টাকাটা কিন্তু পুরো ওর অ্যাকাউন্টে যাচ্ছে, এটা তার মিডল ম্যানের কোনো স্কোপই নেই এই জায়গাতে, মানে ট্রান্সপারেন্সিটা চলে এসেছে সব জায়গাতে। এইটাতে ধরুন আপনি ধান ক্রয়ের ব্যাপারটাই বলুন, বা ধরুন না আপনার সরাসরি অ্যাকাউন্টে চলে, বা ধরুন আইওআই পয়সাটাই বলুন, সবকিছু এটা একটা এই জায়গা যত দিন যাবে তত পলিটিক্যাল পার্টিগুলো কি হবে, ওটা পারফর্ম করে দিতে হবে। পারফর্মিং পার্টি সরকারে আসুক, এটাই আমি চাইবো সবসময়। পারফর্ম না করলে আসার দরকার নেই, ওটা ওকে জনগণ করুক যে ও পারফর্ম করছে না, বুঝতে পারছেন তো। আমি যেটা জোর দিতে চাইবো এটা যে এটা একটা তুল্যমূলক, পারফেক্ট কোথাও পাওয়া যায় না, 100% পারফেকশন কোথাও থাকে না। অ্যাকাউন্টেন্সির ভাষায় বলে যে একটা পার্সেন্টেজ তুমি ফোকাস করবে মেইন ইস্যুগুলোর উপরে, ছোট ছোট ইস্যু নিয়ে তোমার করলে তুমি পারবে না অ্যাকাউন্টিং মেনটেন করতে, মেজর জায়গাটাকে তুমি ফোকাস রাখবে, 90% মেজর জায়গাটাকে, ছোট ছোট জিনিসগুলো না। তো ওই জায়গাতে জনগণের চিন্তা করে ও ফিউচার, কারণ ওর একটা রং ডিসিশন মানে ওর কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, সেই ব্যাপারটা করে সেটা, এবং বা ভবিষ্যতে পেতে পারে এরকম সুবিধা থেকে ও কিন্তু হতে পারে যে নিজেকে দূরে সরিয়ে নিতে পারে, এটা মানে ওকে মিস করতে পারে এই জিনিসটা। সুতরাং ওইটা ডিসিশনটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অরিন্দম বাবু, আমরা এই বামফ্রন্ট এবং কংগ্রেসের যে আলাদা যে আমরা ম্যানিফেস্টোটা দেখলাম, সেখানে আরো দুটো বিষয় নিয়ে আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। সেখানে বলা হচ্ছে যে বহির্রাজ্য, মানে যেখানে বাইরে যেটা কর্মরত যে টিএসআরদের, ওদেরকে ফিরিয়ে আনা হবে, এবং সব থেকে বড় জিনিস হলো যে বিদ্যুতের যে বিষয়টা, যে বিদ্যুতের বিল করা হবে, যেরকম সিপিএম বলছেন যে প্রতি মাসের 50 ইউনিটের কম বিদ্যুৎ বিল সরকার বহন করবে, সেখানে কংগ্রেস 50 থেকে 150 খুব সম্ভবত ওইটা সরকার বহন করবে। কিন্তু আমরা যতটুকু জানি যে রাজ্যে বর্তমানে 230 মেগাওয়াট যে রয়েছে, চাহিদা রয়েছে, সেটা কিন্তু পূরণ হয়েছে, সেটা রয়েছে সেইখানে, এখানে কোনো ঘাটতি নেই বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এনারা এই দুটো পয়েন্টকে হাইলাইট করেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো ঠিক কথা যে ওদের ইস্তেহার এবং ঘোষণাপত্রে দেখা গেছে, সেটা হচ্ছে যে ইভেন ঘোষণাপত্র বা ইস্তেহার প্রকাশের আগে অবধি সংবাদ মাধ্যমে বারবার যে খবরটা উঠে আসছিল, সেটা হচ্ছে আজকে বেশ 2 বছর হবে হয়তো, সাবজেক্ট টু কারেকশন, যে টিএসআর এর একটা দুটো ব্যাটালিয়নকে বহির্রাজ্যে পাঠানো হয়েছে। ইনফ্যাক্ট
এই টিএসআর গুলো ব্যাটালিয়ন গুলো যে গঠন করা হয় সেটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের টাকা, 90%, 10% ভিতরে আছে, ইফ আই এম নট সাবজেক্ট টু কারেকশন। এবং এটা সবটাই হচ্ছে ওই কি বলে ন্যাশনাল স্কিমে, এটা একটা পার্টিকুলার টার্ম আমি এক্ষুনি মনে করতে পারছি না। তো ওদেরকে বহিরাজ্যে নিয়ে যাওয়াটা বা বহিরাজ্যের লোকেদের এই টিএসআর মানে রিক্রুটমেন্টের ব্যাপারটাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রেই থাকছে। কিন্তু যেটা দেখা গেছে রিসেন্টলি, যেটা আলোচনায় উঠছে, সেটা হচ্ছে এই টিএসআর যারা কর্মরত বাইরে আছে তাদেরকে এবার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এটা একটা বড় ইস্যু হয়ে গেছে ওদের জন্য। এখন এই জায়গাটাকে কাজে লাগিয়ে, ওই যে বললাম প্রত্যেকটা দলই চায় সেক্টর ওয়াইজ মানে গ্রুপ ওয়াইজ হিট করার জন্য, তাদের কিছু না কিছু একটা বলার জন্য। তো টিএসআর এর মধ্যে যারা আছে, টিএসআর এর সঙ্গে যারা যুক্ত আছে, কর্মীরা বা ইয়েরা কি বলে কনস্টেবলস থেকে শুরু করে অন্য অংশের যারা পদে আছেন, তাদেরকে প্রলুব্ধ করার জন্য বা তাদেরকে প্রভাবিত করার জন্যই এই বিষয়টা আনা। এবং এটা হতে পারে বাস্তবিকে এদেরকে ফিরিয়ে আনাটা জরুরি হয়ে রয়েছে, এটা ঠিক। পাশাপাশি ওই আপনি আলটা যেটা বলেন ওই বিদ্যুতের প্রশ্নে তো 18 সাল অবধি যেদিন থেকে বিয়ে তৈরি হয়েছে, ওটিপিসির উৎপাদন শুরু হয়েছে, বিদ্যুৎ এমন একটা জায়গায় চলে গেছিল যে আমরা বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছিলাম। এক্ষুনি গত 5 বছর ধরে কিন্তু আমরা জানি না বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছি কি দিচ্ছি না, দিলে কতটা দিচ্ছি, না দিলে কতটা দিচ্ছি না। এবং 18 সালের নির্বাচনের আগ পর্যন্ত ওটিপিসি উৎপাদন শুরু হওয়ার পরে কিন্তু আমাদের রাজ্যে লোডশেডিং এর বিষয়টা কমে গেছিল। ওয়ান্স ইন এ ব্লু মুন, ভেরি সেলডাম। আগে যেটা একটা হয়ে গেছিল পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে একটা বড় অংশের যুব অংশ তারা পাড়ায় পাড়ায় জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে একটা পথ করে নিয়েছিল। কিন্তু এইগুলো কিন্তু ওটিপিসি চালু হওয়ার পরে কিন্তু এগুলো সব ইঞ্জিন কিন্তু এই জেনারেটর কিন্তু সব বিক্রি করতে হয়েছে, নাহলে ডঙ্কার পড়ে গেছে। আজকে কিন্তু আবার সেই পরিস্থিতিটা আছে, আমরা অভিজ্ঞতায়, হয়তো দীর্ঘকালীন হয় না, রুটিন করে হয় না, কিন্তু হয় প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন কিছু সময়ের জন্য হলো যাচ্ছে। কেন, কি জন্য? যেটা কংগ্রেস বলার চেষ্টা করছে যে আমরা ট্রান্সমিশনের যে ত্রুটি এগুলোকে সারাই করে উৎপাদনের যে খরচ বা ট্রান্সমিশনের যে খরচ সেটা কমিয়ে ওটা থেকে আমরা ভর্তুকিতে মানে ওই বিদ্যুতের বিলটাকে ইয়ে করার সাবসিডি দেওয়ার চেষ্টা করবো, সাবসিডাইজ করার চেষ্টা করবো। বলেছে, বামেরাও বলেছে এরা সাবসিডাইজ করার চেষ্টা করবে। এখন এইটা হচ্ছে আবার সেই কনজিউমার বিদ্যুৎ প্রত্যেকের বাড়িতে প্রয়োজন। মানে আমাদের রাজ্যের বর্তমান সরকারের সব জায়গায় বিদ্যুৎ ছাড়া কোনোটাই হবে না, শিল্প হবে না বিদ্যুৎ ছাড়া। আর বাড়িতে যে এখন ইলেকট্রনিক গ্যাজেটস বা ইলেকট্রিক্যাল গ্যাজেটস যেভাবে চলে এসেছে, এইগুলো যদি ব্যবহার প্রযুক্তিগত যা জিনিস আছে, সকালবেলা আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, সকালবেলা 8:30 9টার সময় যদি বিদ্যুৎটা চলে যায় আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ ঠান্ডা দিন গিজার চালাতে পারবো না, তারপরে আমি ভাতটা গরম করতে পারবো না, মাইক্রোওয়েভ বন্ধ হয়ে আছে, তো আমি খাবো কি, বেরোবো কি, অফিস যাবো কি করে, ওই সময় বিদ্যুৎ গেলে আমার অসুবিধা হয়ে যাবে। তো এরকম প্রত্যেকেরই যার যার নিজস্ব জায়গায় বিদ্যুতের যে বিষয়টা, এই বিষয়টাকে বিদ্যুৎ গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য বা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ইয়েগুলোতে মানে ইস্তেহার বা ঘোষণাপত্রগুলোতে বিদ্যুতের উপরে একটা আলোচনা রাখা হয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে বিজেপি এখন ইস্তেহার প্রকাশ করেনি, বিজেপি ইস্তেহার এখনো প্রকাশ করেনি, এখনো সময় যায়নি, আরো কিছুদিন সময় হাতে আছে। একটা জিনিস আমি বলবো আপনার প্রশ্নের বাইরে গিয়ে, যে এবারে কিন্তু ইস্তেহার ইস্যু নয়। আচ্ছা, 2018-তে কিন্তু ইস্তেহার ইস্যু ছিল। হ্যাঁ, কারণ 2018-তে কিন্তু আমরা পাল্টাবো স্থির করেছিলাম, রাজ্যের মানুষরা তৈরি হয়ে গেছিলাম, মানসিকভাবে তৈরি হয়ে গেছিলাম পাল্টে দেবো। তো পাল্টে যাদেরকে আনবো তারা কি বলতে চায়, তাদের বক্তব্য সেটা শোনাটা বেশি জরুরি হয়ে পড়ে। তার জন্য ভিশন ডকুমেন্ট, তার জন্য আজকে এই ভিশন ডকুমেন্টের উপর সমালোচনা। কাজে এবারে ইস্তেহার ইস্যু নয়, এবারে ইস্তেহার শুধু হচ্ছে একটা রূপরেখা। যারা দিতে চাইছে তারা দিতে পারে, জনগণের কাছে যতদূর পৌঁছতে পারবে, বাকিটা ধোঁয়াশা থেকে যাবে। এবারে দেখতে হবে যে রাজ্যে অন্য কোনো ইস্যু আছে কিনা। বিরোধীরা যে ইস্যুটা তোলার চেষ্টা করছে, যে বা বিজেপি বা আজকে বর্তমান শাসক গোষ্ঠীর তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে, যে যারা চিরদিনের জন্য শত্রু ছিল বাম এবং কংগ্রেস, তারা এই এক জায়গায় চলে এলো কেন, কি স্বার্থ? তাহলে ওদের কায়েমি স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ কাজ করছে, এবং এটা অশুভ জোট বলে ওরা আখ্যায়িত করার চেষ্টা করছে। উল্টো দিক থেকে বাম এবং কংগ্রেসের নেতৃত্ব যেটা বলার চেষ্টা করছে, আমরা কোনো জোটই করিনি, আমরা যেটা করেছি, আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। ফর হোয়াট পারপাস? ফর দ্য পারপাস টু কিপ দ্য রুলিং গভর্নমেন্ট এট বে। তাদেরকে আমরা ক্ষমতায় ফিরতে দিতে চাই না, তার জন্য দরকার হয় আমরা এক জায়গায় এলাম। অনলি ওয়ান পয়েন্ট, দুটো দল যদি জোট করতো তাহলে কিন্তু ঘোষণাপত্র বা ইস্তেহার আলাদা হতো না, একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকতো। এখানে দেখা যাচ্ছে কমন মিনিমাম প্রোগ্রাম নেই। তো তাদের যে বক্তব্য সেটা হচ্ছে শুধুমাত্র রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ, সংবিধানের সূচিশুদ্ধতা, এইগুলোকে
বাঁচিয়ে রাখার জন্য এবং ফিরিয়ে আনার জন্য আমরা সাময়িকভাবে এক জায়গায় এসেছি। ইস্যু একটা কিন্তু তৈরি করার চেষ্টা করছে বামেরা। মানে এবারের নির্বাচনে ইস্তেহারটা কোনো ইস্যু নয়, ইস্তেহার কোনো ফ্যাক্টর ছিল 2018। মানে সেটা তাহলে কি বিশ্বজিৎ বাবু যা বলেছিলেন যে সচেতনতা বা এই যে এই সচেতনতা বৃদ্ধিটাই কি এটা কারণ? এইটা সচেতনতার প্রশ্ন। আমি বলেছিলাম একটু আগে বলেছিলাম যে ওয়েভ কি যেটা শিক্ষিত হওয়ার কথা বলছিলেন আপনি, শিক্ষিত তো অবশ্যই, কিন্তু এটা পড়ার জন্য শিক্ষিত হতে হবে, এটা বোঝার জন্য শিক্ষিত হতে হবে। কিন্তু ওয়েভে চলে গেলে বলে কোনটা প্রলোভন কোনটা বাস্তবায়ন এটা বোঝা শিক্ষাটা থাকতে হবে। তো এইটা না থাকলে মুশকিল হয়ে যাবে। আমরা আজকের পর্বের একদম শেষ পর্যায়ে রয়েছি। আপনার কিছু বলবো, সেটা কিছু না, বলুন। পলিটিক্যাল পার্টিরা যা নিজস্ব বাধ্যবাধকতার জন্য সবকিছু করছে, নো ডাউট, তাদের ইস্তাহার বলুন সবকিছু বলুন, একটা হচ্ছে কি জনসাধারণ যত বেশি সচেতন হবে তত বেশি আমাদের, আমি বারবার এক কথাটাই বলবো, এবং সময়ের সাথে আপনাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার আছে এটা। আর অর্থটা মূল একটা জায়গা, এই অর্থটা না হলে কিছুই হবে না। সুতরাং আপনারা ডিসিশন এটা সবকিছু মাথায় রেখে নিলে বড় ভূমিকায় থাকবে, অর্থের সংস্থানটা কোথায় হবে আপনি যাই বলুন, আপনার 150 ইউনিট বিদ্যুৎই বলুন আর চাকরি বলুন না যাই কিছু বলুন, সবকিছু অর্থের উপরে বেস করে। এই সচেতন নাগরিক যত হবে তত বেশি আমাদের স্টেটের উন্নতি হবে, এটা আমি মনে করি আর কি। আমরা আজকের যে বিষয়টি ছিল যে নির্বাচনী ইস্তেহার, একটা ইস্তেহারের ওপরে অনেক কিছু নির্ভর করে। সেখানে বিশ্ববাবু যেটা বললেন যে সহজ সরলভাবে অনেকে এই স্তরের প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন, আর যারা সচেতন নাগরিক রয়েছেন তারা কিন্তু ওটা থেকে বের করে নেয় যে লাভার্থী যে ব্যাপারটা বললেন, যিনি বা যারা যে গণদেবতারা যেখানে নিজেদের লাভ খুঁজে পাবেন সেখানেই কিন্তু প্রত্যাবর্তন বা পরিবর্তনটা সেইভাবেই হয়ে থাকে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এটাই বলতে পারি, যেটা অরিন্দমবাবু বললেন, যে এবারের নির্বাচনী ইস্তেহার কোনো বিষয় নয়, সেখানে বিষয় হচ্ছে পারফরমেন্স। সেই পারফরমেন্সের উপর নির্ভর করি যে দল মসনদে বসবেন আমাদের 16 ফেব্রুয়ারির পর 2 তারিখের রেজাল্টে, সেখানে কিন্তু গণদেবতার রায়ই ওনারা বসবেন, কিন্তু জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য তাদের যে দাবি দেওয়া আছে বা তাদের একটা ব্যক্তি কিন্তু সমাজ গঠনের সহযোগী হয়, সেখানে ব্যক্তি এবং সমাজের উন্নয়নে এবং গণদেবতার রায়ে যারাই বসবেন মসনদে তাদের এইটুকু চিন্তা করতে হবে যে নির্বাচনী ইস্তেহার নয়, আমাদের কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য। অনেক ধন্যবাদ আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন কুরুক্ষেত্র, আপনারা চোখ রাখবেন কুরুক্ষেত্রে, কেননা এখান থেকেই আমরা সবার গণদেবতা প্রার্থী দল এই নির্বাচনী প্রচারে সবকিছু আমরা তুলে ধরব আপনাদের জন্য। ধন্যবাদ।